জন্য যে আজকে এক্সট্রা ক্লাসটা নিতে গেলাম, মহা ভুল করেছি আমি। আগে যদি জানতাম এরকম বৃষ্টি হবে, তাহলে আমি আজ মোটেও এক্সট্রা ক্লাসের কথা তুলতাম না। এদিকে বৃষ্টি, তার উপর আবার সাইকেলটা খারাপ, আর বৃহস্পতিবার ওদের পরীক্ষা। যদি আজকে ওদের চ্যাপ্টারটা শেষ না করতাম, তাহলে তোরা বিপদে পড়ে যেত। আমি তো আমার মতন চ্যাপ্টার পড়িয়ে দিতাম, কিন্তু ওদেরও তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। অবশ্য প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই। কালবৈশাখী ঝড় বৃষ্টি কবে কখন হবে তা কি কারোর জানা আছে? তবে আজ রাস্তার যে অবস্থা হয়ে আছে, তাতে হেঁটে যেতেও বেশ অসুবিধা হচ্ছে। পাকের মধ্যে পাটা ডুবে যাচ্ছে, আর তারপর চটিটাও আবার নিচের থেকে অল্প একটু ছিঁড়ে গেছে। সারা পা কাদায় ভর্তি হয়ে যাচ্ছে। নিমাই মাস্টার এই সমস্ত কথা বলতে বলতে হেঁটে চলেছেন গ্রামের রাস্তা ধরে। সে পেশায় একজন শিক্ষক। শিক্ষক মানে আবার স্কুলের শিক্ষক নয়, তিনি আসলে গৃহশিক্ষক। তার পাশাপাশি অল্প স্বল্প ডাক্তারিও করেন, মানে হোমিওপ্যাথি আর কি। লোকের বাড়ি গিয়ে বাচ্চাদের পড়ান। তবে গৃহশিক্ষক হলেও নিমাই মাস্টারের বেশ নাম ডাক আছে, অনেকে এক ডাকে তাকে চেনে। আসলে নিমাই মাস্টারের বাপ ঠাকুরদা এই অঞ্চলে জমিদার ছিল, তাই এই অঞ্চলে তার বিশাল খ্যাতি। জমিদারি আর নেই, নিমাইয়ের বাপ সেসব বেচে কিনে খেয়ে নিয়েছে। বাড়ি গিয়ে ছাত্র পড়িয়ে নিমাই মাস্টারের যা হয়, তাতে সংসার চলে যায়। আর মাঝে মধ্যে টুকিটাকি ওষুধপত্র দিয়ে সংসার প্রায় কোনো রকমে চলে যায়। এদিকে ঝড় বৃষ্টিটা আজকেই হতে হলো। আজ শনিবার, আজ তাকে পাশের গ্রামে বেশ দূরে এসে পড়াতে হয়। রাস্তাটা বেশ খানি, প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। এদিকে আজ আবার তার সাইকেলটাও খারাপ হয়ে পড়ে আছে। বৃষ্টিটা একটু কমারও নাম নেই। এভাবে যদি বৃষ্টি হতে থাকে, তাহলে এই মতিগঞ্জের কাছে তো জল দাঁড়িয়ে যাবে। আর গ্রামের রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়া মানে কোনটা রাস্তা, কোনটা ধান ক্ষেত, কোনটা পুকুর বোঝার উপায় নেই। বৃষ্টির জল চোখে মুখে ঢুকে যাচ্ছে। এইভাবে আর কতক্ষণ হেঁটে যেতে হবে তার ঠিক নেই। এদিকে এলোমেলো বাতাস বয়ে চলেছে। এখন ঠিক কোথায় আছেন তিনি সেটাও বুঝতে পারছেন না। চারিদিকে শুধু ফাঁকা মাঠ ধুধু করছে, আর আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এবার সে বুঝতে পারল যে সে ঠিক কোথায় আছে। হ্যাঁ, তিনি পরিষ্কার বুঝতে পারছেন এটা চৌরাস্তার মোড়। কিন্তু একই অবস্থা, চারিদিকে জল থই থই করছে, প্রায় হাঁটু সমান জল চারিদিকে। তাহলে শেষ পর্যন্ত পলাশডাঙ্গার রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে সাধারণত নিমাই মাস্টার যাওয়া আসা করে না, কারণ এখানে খাল পাড়ে লোকে অনেকে অনেক কিছু দেখেছে। অনেক সময় শোনা যায় এই রাস্তা দিয়ে যারা যায় তারা নাকি কাউকে রাস্তার ধারে গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছে। কিন্তু এইসব হলো গুজব। আজ অবধি কোনো শিক্ষিত সুস্থ মানুষের কাছে এই ব্যাপারে কিছু শোনা যায়নি। যা শুনেছেন গ্রামের ওই কিছু বাওয়ালবাজ লোকজনের কাছ থেকে। এই সমস্ত কথা চিন্তা করতে করতে তিনি এগিয়ে যাচ্ছেন। এবার কিছুক্ষণ পরে বৃষ্টিটা একেবারে কমে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশে মেঘের গর্জন এখনো হয়ে যাচ্ছে। বৃষ্টিটা থামলেও এবার নতুন বিপদ। হাওয়া বইতে শুরু করেছে। প্রথমে হালকা হালকা হাওয়া বইতে শুরু করলো, কিন্তু এবারে তো এমন হাওয়ার দাপট শুরু হলো তাতে ছাতা উড়ে যাওয়ার উপর। তাই ছাতাটা বন্ধ করে বগল দাবা করে নিলেন। বৃষ্টি যে পড়ছে তাতে ভিজবার সম্ভাবনা সেরকম নেই। এবারে বাতাসের গতি আস্তে আস্তে বেড়েই চলেছে। এই বৃষ্টির পরে যদি ঝোড়ো হাওয়া দেয় তাহলে তো মহা বিপদ। কোথায় গাছপালা শিকড় সমেত উপড়ে পড়বে। রাস্তার ধারে বিশাল বড় বড় গাছ, যদি একটা গাছ তার উপরে এসে পড়ে তাহলে কেউ বাঁচাতে পারবে না। এ কথা ভাবতে ভাবতে সামনে একটা প্রকাণ্ড গাছ বেরিয়ে পড়লো। বড় বড় ভাবছিল, আমি অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়ে গেলাম, নাহলে আজ যে কি হতো। বেশ কিছুক্ষণের জন্য তিনি যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলেন। অদ্ভুত চিন্তাভাবনা তার মাথায় আসছিল। তিনি কিছুতেই ভাবতে পারছেন না
যেটা তিনি এখন ভাবছেন সঙ্গে সঙ্গে তার সামনে সেটা ঘটে গেল। তবে চলতে চলতে আজ নিমাই মাস্টারের একটা কথা বারবার মনে পড়ছে। আজ তিনি যা ভাবছেন ঠিক তার সাথে তাই তাই করছে। আচ্ছা, ব্যাপারটা কাকতালীয় হলেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নরেন্দ্রের বাড়ি বসে তিনি যখন পড়াচ্ছেন, বাইরের জানলার দিকে তাকিয়ে তিনি একটাই চিন্তা করছেন, যদি আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। পরক্ষণে আবার তিনি মনে করছেন, না না, আমি তো ভুলভাল ভাবছি। যদি তাই হয় তাহলে তো আমি প্রচন্ড বিপদে পড়ব। কথাটা ভাবা মাত্রই সঙ্গে সঙ্গে আকাশে ঘন কালো মেঘ এসে দানা বাঁধল। পথে আস্তে আস্তে তিনি ভাবছিলেন, যদি এই চৌরাস্তার মোড়ে প্রচুর জল হয় তাহলে আমি কোথা দিয়ে যাব। যথারীতি চৌরাস্তা মোড়ে এসে তিনি দেখলেন সেখানে এক হাঁটু জল। সেখান থেকে যাওয়ার কোনো উপায় নেই। কি জানি এবার এই খাল পাড় দিয়ে যেতে গিয়ে নতুন কোনো বিপদ হবে না তো। বেশ কিছুটা এগিয়ে এসেছেন, হঠাৎ মনে হলো পাশের থেকে একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে। শব্দটা শুনে তিনি দাঁড়িয়ে পড়লেন। বুকের মধ্যে দিয়ে একটা হিম শীতল বাতাস বয়ে গেল। একেই এই জায়গা সম্পর্কে তিনি অনেক কিছু শুনেছেন, তারপর আবার হঠাৎ করে কান্নার শব্দ। বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তিনি বোঝার চেষ্টা করলেন যে শব্দটা ঠিক কোথা থেকে আসছে। কিন্তু প্রায় মিনিট পাঁচেক তিনি এদিক ওদিক ভালো করে দেখলেন, কই কোনো শব্দ নেই তো। তবে মনে হচ্ছে এটা তার মনেরই ভুল। এবার তিনি আবার পথ চলা শুরু করলেন। তবে এই রাস্তাটা অপেক্ষাকৃত অনেক ভালো। আগে যে রাস্তা দিয়ে তিনি এসেছেন সেটা একেবারে গ্রাম্য মেঠো রাস্তা। বৃষ্টির জল পড়ে রাস্তাটা কাদা কাদা হয়েছিল, তাই হাঁটতেও প্রচুর সময় লাগছিল, কষ্টও হয়েছিল অনেক। কিন্তু এই রাস্তাটা খোয়ার রাস্তা। যদিও যে সময়কার কথা বলছি সে সময় গ্রামে পাকা রাস্তার কথা ভাবাটা প্রায় দুঃস্বপ্ন। এবার নিমাই মাস্টার স্পষ্ট শুনতে পেল যে কেউ কাঁদছে, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এইবার মাস্টারমশাইয়ের গলা শুকিয়ে এলো। একই খালপাড় সম্পর্কে সে অনেক কিছু শুনেছে, আর এই খাল পাড়ে এসে কান্না শুনতে পাচ্ছে। একই কিছুক্ষণ আগে একটা আস্ত গাছ তার সামনে উপড়ে পড়েছে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। আবার এখন কান্নার শব্দ। মনে মনে রাম নাম জপতে লাগলো। কান্নাটা আরো তীব্র হতে থাকলো যেন। বেশ কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করার পর তিনি বুঝলেন এই কান্নাটা তো কোনো বেটা ছেলের কান্না মনে হচ্ছে। এত রাতে কে কাঁদে? পেতনির কান্না নয়, এ তো জ্যান্ত মানুষ। সামনে একটা খড়ের ছাউনি দেওয়া ঘর, সম্ভবত কোনো দোকান হবে। ঝড় বৃষ্টিতে দোকানটা বন্ধ। তার সামনে একটা বেঞ্চ পাতা আছে, সেখানে একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে মাঝে মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাস্টারমশাই তার দিকে যতই এগিয়ে যাচ্ছেন তত যেন তার কান্নার তীব্রতা বেড়েই চলেছে। পথ চলতি লোক রাস্তার ধারে কে কান্নাকাটি করছে তা দেখে আমার খুব একটা লাভ নেই। যথেষ্ট রাত হয়েছে। এখন যদি দাঁড়িয়ে কারো কান্না বৃত্তান্ত শুনতে যাই তাহলে তোমার বাড়ি পৌঁছানোই দায়ী হয়ে যাবে। কিন্তু এ যাত্রায় এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হলো না। হঠাৎ পাশের থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, ও ডাক্তার বাবু, একটু সাহায্য করুন না। আগন্তুকের মুখে ডাক্তারবাবু ডাক শুনে মাস্টারমশাই বেশ অবাক হয়ে গেলেন। তিনি বেশ কিছুদিন হয়ে গেছে হোমিওপ্যাথি প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন, কারণ এখন আর ওসব চলে না, আর তার ওষুধেও বিশেষ কিছু কাজ হতো না। কিন্তু এই লোকটা কি করে জানলো যে সে হোমিওপ্যাথি ডাক্তারি করে? লোকটা এবার একেবারে উঠে এসে মাস্টারমশাইয়ের সামনে এসে দাঁড়ালো।
মুখটা পুরো চাদর দিয়ে ঢাকা, পরনে একটা ছেঁড়া ফাটা লুঙ্গি। অন্ধকারের মধ্যে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। লোকটা আবার বলল, ডাক্তার বাবু, একটু চলুন না, আমার মেয়েটার খুব জ্বর, একটু ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। না না, আমি এখন ওইসব ওষুধ টষুধ দিই না, ওসব আমি ছেড়ে দিয়েছি। এরকম বলবেন না ডাক্তার বাবু, আমি এত রাতে মেয়েটাকে নিয়ে কোথায় যাব? হঠাৎ মাস্টার মশাইয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মনে হচ্ছে পকেটে এক শিশি ব্রায়োনিয়া অ্যালবা আছে, যদি কাজ করে যায়। মাস্টার মশাই একটু গলা ঝেড়ে বললেন, আচ্ছা পয়সা কড়ি আছে তো? যে ওষুধটা দিতে হবে সেটা কিন্তু বেশ দামি। ডাক্তার বাবু, আমার কাছে 100 টাকা আছে। এই বলে লোকটা 100 টাকার নোটটা বার করে মাস্টার মশাইয়ের হাতে ধরিয়ে দিলেন। এখনকার বাজারে 100 টাকা তো কিছুই নয়, কিন্তু এটা আজ থেকে প্রায় বছর 25 আগের কথা। তখন 100 টাকা মানে অনেক। মাস্টার মশাই অবশেষে লোভ না সামলাতে পেরে বললেন, আচ্ছা তোমার বাড়ি কোথায়? এই তো বাবু, ওই যে সামনে কুড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাই আমার ঘর। হ্যাঁ সত্যি, সামনে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে। মাস্টার মশাই আস্তে আস্তে সেই লোকটার পিছন পিছন কুড়ে ঘরের দিকে যাওয়া শুরু করলেন। দেখে খুব একটা কাছে মনে হলেও কিন্তু একেবারে কাছাকাছি নয়। বেশ খানিকটা কাঁচা রাস্তা ধরে হেঁটে যেতে হচ্ছে। দুদিকে আগাছা জঙ্গলে ভরে গেছে। রাস্তাটা যথেষ্ট পিছল, একটু এদিক ওদিক হলেই পড়ে কোমর ভেঙে যাবে। ঘরের মধ্যে টিম টিম করে একটা লণ্ঠন জ্বলছে, বাইরে থেকে সেটা বোঝা যাচ্ছে। লোকটা আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। মাস্টার মশাইকে হাত দেখিয়ে ঘরের মধ্যে আসার জন্য ইশারা করলো। আসুন ডাক্তার বাবু। ঘরের মধ্যে ঢুকে মাস্টার মশাই দেখলেন বিছানার ওপর শুয়ে আছে একটা 10 থেকে 12 বছরের মেয়ে। একটা হাতল ভাঙা চেয়ার মাস্টার মশাই দিকে এগিয়ে দিয়ে সে বলল, বসুন মাস্টার মশাই, গরিবের ঘরে আপনাকে কোথায় যে বসতে দিই। আরে না না, ওসব ঠিক আছে। পকেট থেকে ওষুধের শিশিটা বার করার আগে একবার মাস্টারের মনে হলো যে মেয়েটার গায়ে একবার হাত দিয়ে দেখি তো ঠিক কতটা জ্বর। ঠিক যখনই তিনি মেয়েটার গায়ে হাত দিলেন তিনি শিউরে উঠলেন। মেয়েটার সারা শরীর বরফের মতন ঠান্ডা। কোনো জীবিত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে না, তার এত বছরের অভিজ্ঞতা এটাই বলে। তিনি মেয়েটির হাতের নাড়ি পরীক্ষা করে যা বুঝলেন তাতে মেয়েটি বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। এবার আস্তে আস্তে অস্বাভাবিক ঘটনাগুলো সৃষ্টি হতে থাকলো। মেয়েটার চোখ আস্তে আস্তে আগুনের মতন জ্বলতে লাগলো। এবার মেয়েটা বিছানার উপর উঠে বসলো। মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে মেয়েটা বলল, কি দেখছেন মাস্টার মশাই? আমি তো অনেকদিন আগেই মারা গেছি, এখন তাহলে নাড়ি পরীক্ষা করে কি দেখছেন? এবার মেয়েটির আসল রূপ মাস্টার মশাই দেখতেই তার বুকে যেন বাজ পড়লো। দেখি তুই। এবার মাস্টার মশাই বেগতিক বুঝে ছুটে পালাতে যাবে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে মাস্টার মশাইয়ের দিকে এগিয়ে আসছে। মাস্টার মশাইয়ের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। এটা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। আজ থেকে 4 বছর আগে নিমাই মাস্টার বাড়িতেই টিউশনি করতেন। বাড়িতে ছোট ছোট কয়েকটা বাচ্চা পড়তে আসতো। একদিন এরকমই পড়াশুনো চলছে, মাসের প্রায় শেষ হয়ে এসছে, সব বাচ্চারাই প্রায় পড়ে চলে গেছে। একমাত্র কাকুলি এখনো মাস্টার মশাইয়ের কাছে বসে পড়া মুখস্থ করছে। কাকুলির বাবা 2 মাসের মাইনে মাস্টার মশাইকে এখনো দেয়নি। মাইনে দেয়নি বলে কাকুলির ওপর মাস্টার মশাইয়ের একটা বিশাল রাগ আছে। পড়া ঠিক মতন দিতে না পারায় মাস্টার মশাই কাকুলিকে দিলেন কষিয়ে এক চড়। মেয়েটি সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লো। মাস্টারমশাই কখনো ভাবতে পারেননি যে এত বড় একটা অঘটন ঘটে যাবে। বাচ্চাটি ওখানেই মারা যায়। কি করে ফেললাম আমি, এবার আমি কি করব? মাস্টারমশাইয়ের মাথায় কিছু বুদ্ধি কাজ করছিল না, তাই তিনি সঙ্গে সঙ্গে সেই মৃতদেহটাকে খাটের নিচে লুকিয়ে ফেললো, যাতে কেউ এক্ষুনি বুঝতে না পারে। বেশ কিছুক্ষণ পরে কাকুলি যখন বাড়ি ফিরছে না
তখন কাকুলির বাবা মাস্টারমশাইয়ের কাছে খোঁজ করতে আসলেন। ও মাস্টারমশাই, আছেন নাকি মাস্টারমশাই? হ্যাঁ, কি হয়েছে বলুন। মাস্টারমশাই, কাকুলির কি এখনো পড়া হয়নি? ও তো এখনো বাড়ি পৌঁছায়নি। আরে না না, ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। কি বলছেন কি মাস্টারমশাই? ও তো এখনো বাড়ি পৌঁছায়নি। কি করব আমি এখন? আরে বাবা, অত চিন্তা করছো কেন? দেখো, কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছে, চলে আসবে। কি বলছেন মাস্টারমশাই? রাত 9:30 বাজে। অন্যদিন তো 8টার মধ্যে বাড়ি চলে আসে। এবার আমি কোথায় খুঁজি? হন্যে হয়ে কাকুলির বাবা তাকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু তাকে আর খুঁজে পাবে কি করে? এদিকে মাস্টারমশাই রাতের অন্ধকারে কাকুলির মৃতদেহটি বস্তায় ভরে খালের জলে ভাসিয়ে দেয়। মাস্টারমশাই এবার পেছন ফিরে দেখলেন কাকুলির বাবা তার পেছনে দাঁড়িয়ে আছে। সে সেই লোক যে তাকে এখানে ডেকে এনেছে। মাস্টারমশাই, মাত্র কয়েকটা পয়সার জন্য আপনি আমার মেয়েটাকে মেরে ফেললেন। আপনার পয়সা তো আমি কোনোদিন বাকি রাখিনি। 2 মাস 3 মাস পরে হলেও আপনার মাইনে আমি তো ঠিক দিয়ে দিতাম, কিন্তু আপনি পয়সার জন্য আমার ফুটফুটে মেয়েটাকে মেরে ফেললেন। না না, আমি এটা ইচ্ছা করে করিনি। আমি ভুল করে ফেলেছি। আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আপনাকে ছেড়ে দেব? আর 4 বছর পর সুযোগ খুঁজতে খুঁজতে আজ আপনাকে পেয়েছি। নে কাকুলিমা, তুই ওর রক্ত চুষে খা, ওকে শেষ করে দে। ওর মতন শয়তান আর লোভী মানুষের বেঁচে থাকার কোনো দরকার নেই। সঙ্গে সঙ্গে কাকুলির প্রেতাত্মা মাস্টারমশাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়লো। চিৎকারে চারিদিক ভরে উঠলো। মৃত্যু আত্মনাদে চারিদিক ভরে গেল। পরদিন সকালবেলায় রাস্তার মাঝখানে একটা মৃতদেহ পাওয়া যায়। সেটা আর কারণ নয়, নিমাই মাস্টারের। মৃতদেহটা ক্ষত বিক্ষত ছিল, সারা শরীরে 1 ফোঁটা রক্ত ছিল না, আর ঘাড়টাকে পেছন দিকে মোটকে দেওয়া হয়েছিল। লোভ মানুষকে কত সাংঘাতিক ভাবে শেষ করে দিতে পারে তা নিমাই মাস্টারের পরিণতি দেখলে আজ বোঝা যায়। নিমাই মাস্টার রাগের মাথায় একটা ভুল করে ফেলেছিল, কিন্তু সেই ভুলের খেসারত আজ তাকে এইভাবে দিতে হলো।